আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা এবং যারা দেখছেন, আমরা আজকে ডাল্টনের আংশিক চাপ সূত্রের উপর ভিত্তি করে যে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা হতে পারে সেটি নিয়ে আলোচনা করব। আজকে দেখবেন এটির প্রথম পর্ব। প্রথমেই আমরা দেখে নিচ্ছি একটি উদ্দীপকের মতো দেওয়া আছে, যেখানে হিলিয়াম এবং হাইড্রোজেন এই দুটি গ্যাস আছে এবং প্রশ্নে বলা আছে যে হিলিয়ামের আংশিক চাপ হচ্ছে হাইড্রোজেনের আংশিক চাপের দ্বিগুণ, অর্থাৎ পার্শিয়াল প্রেশার অফ হিলিয়াম ইজ ইকুয়াল টু 2 ইন্টু পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন। তাহলে একটি প্রশ্ন দেওয়া আছে। এখন বলা হচ্ছে যে মিশ্রণে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের মোল ভগ্নাংশ কত। মোল ভগ্নাংশ, আংশিক চাপ, মোল ভগ্নাংশ এবং ডাল্টনের আংশিক চাপ সূত্র কি, এটি নিয়ে আমরা এর আগের ক্লাসটিতে আলোচনা করেছিলাম। তো যারা সেই ভিডিওটি দেখনি কিংবা দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আজকের এই গাণিতিক সমস্যাগুলো বুঝতে সুবিধা হবে। এখন এই ক্ষেত্রে আমি তারপরেও একটু রিকল করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে যে পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন প্লাস পার্শিয়াল প্রেশার অফ হিলিয়াম ইকুয়াল টু হচ্ছে টোটাল প্রেশার। এটি হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আমরা পাই। আর মোল ভগ্নাংশের ক্ষেত্রে এক্স অফ হাইড্রোজেন ইকুয়াল টু হচ্ছে এন অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই এন অফ হাইড্রোজেন প্লাস এন অফ হিলিয়াম। যেহেতু দুইটি গ্যাস আছে, তার মানে মোল ভগ্নাংশের জন্য হবে মোল ভগ্নাংশ ইকুয়াল টু ওই পদার্থের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। একইভাবে এক্স অফ হিলিয়াম হবে এন অফ হিলিয়াম ডিভাইডেড বাই এন অফ হাইড্রোজেন প্লাস এন অফ হিলিয়াম। তাহলে এগুলো হচ্ছে আমরা জানি। এখন প্রশ্নে এখানে এই রিলেশনটা দেওয়া আছে, তাহলে এই রিলেশনটা দেওয়া থাকলে আমার এই দুটা মান বের করার ক্ষেত্রে এই সূত্রগুলো থেকে কীভাবে বের করতে পারি। পাশাপাশি এখানে আরেকটি সূত্র বলে দিই, এক্স অফ হাইড্রোজেন প্লাস এক্স অফ হিলিয়াম ইকুয়াল টু হচ্ছে 1। যেহেতু পাত্রের মধ্যে দুটি মাত্র গ্যাস ছিল, তাহলে দুইটির মূল ভগ্নাংশের যোগফল হবে 1। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই দুটি জিনিস জানতে চাচ্ছে। আর আমার এখানে দেওয়া আছে পি অফ হিলিয়াম ইকুয়াল টু 2 অফ পি অফ হাইড্রোজেন। আরেকটি কথা বলি, আংশিক চাপ ইকুয়াল টু হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে পি অফ হিলিয়াম ইকুয়াল টু হবে এক্স অফ হিলিয়াম ইন্টু পি টোটাল। এটি অ্যাকচুয়ালি দেওয়া আছে, হ্যাঁ, এটি দেওয়া আছে। এটি ছাড়া আর যা কিছু লিখলাম সবই হচ্ছে কিন্তু বিভিন্ন ধরনের সূত্র। তার মানে প্রথম গাণিতিক সমস্যাটি হচ্ছে জাস্ট অঙ্কের মার পেছে। এখানে এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমাকে এই দুইটা মান বের করতে হবে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছো যে কীভাবে করতে হবে। এই যে এই রিলেশনটা দেওয়া আছে, তাহলে এখান থেকে পি টোটালের মধ্যে একটার মাধ্যমে বের করে নিয়ে আসা যায়। পরবর্তীতে আমরা এখানে কম্পেয়ার করলে বিষয়টি পেয়ে যাব। ভেরি সিম্পল, আশা করি তোমরা করতে পারবে। ওকে, তাহলে গেল এটি। আমরা প্রথম প্রশ্নটি মুছে দিচ্ছি। এবার দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্নে বলা আছে, দেখো যে পি অ্যাটমসফিয়ার, এন মোল নাইট্রোজেন এবং এন মোল অক্সিজেন, অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেশারটা পি দেওয়া আছে, সেটার মান স্পেসিফিকভাবে দেওয়া নেই। বলা হচ্ছে এ পাত্র থেকে সম্পূর্ণ নাইট্রোজেনকে বের করে দিলে, অর্থাৎ এখানে যে এন মোল নাইট্রোজেন ছিল সম্পূর্ণটাকে যদি আমি বের করে দিই, অক্সিজেনের চাপের কি কোনো পরিবর্তন হবে কিনা। তার মানে শুধু অক্সিজেন যদি তখন থাকে, এখন তারা মিশ্রিত অবস্থায় দুইটি গ্যাস আছে, মিশ্রণ থেকে একটি গ্যাসকে 100% বের করে দিলাম। বের করে দিলে শুধু অক্সিজেনের চাপের কি কোনো পরিবর্তন হবে কিনা। একটু ক্লু দিচ্ছি, চিত্র অনুযায়ী অক্সিজেন হচ্ছে আংশিক চাপ দিবে, কিন্তু যখন আমার নাইট্রোজেনকে বের করে দিব, তখন যেহেতু শুধুমাত্র একটি গ্যাস থাকবে, তখন অক্সিজেনের এই ক্ষেত্রে চাপকে বলবো শুধু চাপ। আংশিক কথাটি আসবে দুই বা ততোধিক গ্যাস থাকলে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, প্রশ্নে জানতে চাচ্ছে এখন অক্সিজেনের যে আংশিক চাপ, যদি শুধু সেম পরিমাণ অক্সিজেন সেম কন্ডিশনে সেম আয়তনে থাকে, তখন অক্সিজেনের যে চাপ হবে সেই দুটা সমান কিনা। অর্থাৎ এই আংশিক চাপ ইকুয়াল টু পরবর্তী কন্ডিশনে অক্সিজেনের চাপের সমান হবে কিনা। তার মানে এক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে আংশিক চাপ দেওয়ার সময় আমার কি ইন্ডিভিজুয়াল গ্যাসের অবদানটাই এখানে প্রযোজ্য, নাকি অন্য কোনো অবদান এখানে আছে। আর এই বিষয়টি আমরা প্রমাণ করব থিওরিটিক্যালি।
থিওরিটিক্যালি যে রেজাল্ট আসে সেটাই হচ্ছে এখানকার ব্যাখ্যা। এক্ষেত্রে আংশিক চাপের যে বেসিক সংজ্ঞা, সেই সংজ্ঞার আলোকে এই বিষয়টিকে ব্যাখ্যা দিতে হবে। সো আংশিক চাপের বেসিক সংজ্ঞাটি খেয়াল করো, খেয়াল করলেই তোমরা এই উত্তরটি পেয়ে যাবে। এখানে অ্যাকচুয়ালি ওইভাবে ম্যাথমেটিক্স নেই, থিওরিটিক্যালিও এটিকে ব্যাখ্যা দেওয়া সম্ভব। ওকে, তাহলে আমরা তারপরের প্রশ্নে দেখি কি আছে। এ বি সি গ্যাস তিনটি আছে যাদের তাপমাত্রা টি এবং চাপ পি দেওয়া আছে। প্রশ্নে বলা আছে এ এর মোল ভগ্নাংশ কিউ, বি এর মোল ভগ্নাংশ এস, মিশ্রণে সি এর আংশিক চাপ কত হবে? তাহলে এটি আসলে দুই লাইনের একটি বিষয়, এটি কোনো মান যেহেতু নেই, এটা থিওরিটিক্যাল কথা হবে। তাহলে তিনটি পদার্থ টোটাল আছে, তাহলে তিনটি পদার্থ থাকলে মোট মোল ভগ্নাংশ হবে তিনটির জন্য ইকুয়াল টু 1। আর আংশিক চাপ যাচ্ছে সি এর, তৃতীয় পদার্থটির। আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাহলে মোট চাপ তো দেওয়াই আছে টি, তাহলে মোল ভগ্নাংশটা এই কথার মারপেস থেকে বের করে নিতে হবে। বের করে নিলে পরবর্তীতে আমার কি হবে, এর সি এর আংশিক চাপটি বের হয়ে যাবে। খুবই সহজ, জাস্ট দুই লাইনের একটি ম্যাথমেটিক্স। ওকে, তারপরে দেখো 4 নম্বরটিতে 250 ml নাইট্রোজেন আছে 1 অ্যাটমসফিয়ার চাপে পাত্র এতে, আর 600 মিলিলিটার 500 ml অক্সিজেন আছে বি পাত্রে। খেয়াল করো, এক্ষেত্রে কিন্তু এক জায়গায় চাপ দেওয়া আছে মিলিমিটারে, আরেক জায়গায় অ্যাটমসফিয়ারে। মিলিমিটার বলতে মিলিমিটার অফ মার্কারি বোঝানো হচ্ছে, এটা কিন্তু হাইট না, এটা হচ্ছে চাপের হাইটটা বোঝানো হচ্ছে। তাইলে আমরা যখন অঙ্ক করব তখন অবশ্যই অ্যাটমসফিয়ার এবং মিলিমিটার দুইটা দুই এককে রাখলে হবে না, দুইটাকে একটা নির্দিষ্ট এককে নিয়ে আসতে হবে, এটি মাথায় রাখতে হবে। বলা হচ্ছে পাত্র সিতে গ্যাস মিশ্রণের মোট চাপ কত? তাহলে আমি এইখানের পাত্রের যে গ্যাসটা আছে এটাকে এখানে দিচ্ছি, এটাকে ওইখানে দিচ্ছি। খেয়াল করো, এখানে কিন্তু 250 ml আর 500 ml গ্যাস আমরা মিক্স করছি 1 লিটারের পাত্রে। তার মানে 1 লিটারের পাত্রে 250 আর 500 ml কি হবে? টোটাল 1 লিটার বা 1000 ml হবে, অর্থাৎ দুইটা গ্যাসই কিছুটা প্রসারিত হবে। আচ্ছা, তারপরে হচ্ছে তাদের চাপ দেওয়া আছে। এখন চাপ 250 ml এর জন্য যদি 1 অ্যাটমসফিয়ার হয়, 1 লিটারের জন্য কি 1 অ্যাটমসফিয়ার হবে? 1 লিটার পাত্রে যখন থাকবে তখন তো চাপ কমে যাওয়ার কথা, কারণ আয়তন বেড়েছে। আবার 500 ml এর জন্য যে চাপ হবে 1 লিটারের জন্য সেই চাপটা নিশ্চয়ই সেটা থাকবে না, সেটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। তার মানে এখানে আমরা কি বয়েলের সূত্রটাকে কাজে লাগাতে পারি না, যে গ্যাসের এটা হচ্ছে প্রাথমিক অবস্থা, এটা হচ্ছে গ্যাসের শেষ অবস্থা, আদি অবস্থার P1 V1, তাহলে শেষ অবস্থার P2 V2, আবার এক্ষেত্রেও আদি অবস্থার P1 V1, পাত্র সিতে হচ্ছে তার শেষ অবস্থা P2 V2। তার মানে এই দুইটা গ্যাসের জন্যই আমরা বয়েলের সূত্র কাজে লাগিয়ে এখান থেকে কি পেতে পারি? তাদের শেষ চাপ পেতে পারি। এখন সেই শেষ চাপটাকে কি আমরা আংশিক চাপ হিসেবে নিতে পারি? কারণ শেষ চাপটা হচ্ছে মিশ্রিত অবস্থার চাপ। একটু কমন সেন্স খাটাও, গত ক্লাসগুলোর সাথে কানেক্টিভিটি তৈরি করো। যদি পারি তাহলে কি সেখান থেকে মোট চাপ বের করতে পারি কিনা, আর যদি না পারি তাহলে কিভাবে করব? ঠিক আছে শিক্ষার্থীরা, খুব মজার বিষয়, এগুলো যদি এভাবে বুঝে বুঝে করো খুবই ইজি। কেমিস্ট্রি অনেক মজার জিনিস, তো তোমরা এটি বাসায় ট্রাই করবে। আমি উত্তরটি যদিও দেইনি, এগুলা আসলে খুব একটা কঠিন অঙ্ক না, আমার ধারণা তোমরা এগুলো পারবে। আচ্ছা আচ্ছা, তারপরেও তোমরা যদি এটির উত্তর আমার কাছে জানতে চাও, আমি তাহলে উত্তরটি লিখে দিচ্ছি তোমাদের বাসায় ট্রাই করার জন্য কাজে দিবে। সেখানে পি এর মান হচ্ছে 0.645 অ্যাটমসফিয়ার, এটি হবে সি এর মানটি। একইভাবে পরের অঙ্কটির উত্তরটি আমরা এখানে লিখে দিই, 8 অ্যাটমসফিয়ার হবে। আর এটির ক্ষেত্রে 6 নম্বর অঙ্কটির ক্ষেত্রে পি অফ হাইড্রোজেন হবে 466.7
মিলিমিটার, আর পি অফ কার্বন ডাইঅক্সাইড হবে 333.3 মিলিমিটার। ওকে, আমরা এখন দেখো পরবর্তী অঙ্কটাতে চলে যাচ্ছি, 5 নম্বর অঙ্কটাতে। 5 নম্বর অঙ্কে কি বলেছে দেখি আমরা। 10.3 অ্যাটমসফিয়ার ভি আয়তন সিলিন্ডার এ, সিলিন্ডার বিতে হচ্ছে 1.1 অ্যাটমসফিয়ার v/3, অর্থাৎ এর যে আয়তন তার 3 ভাগের 1 ভাগ আয়তন। এখন তার মানে এই সিলিন্ডার এতে গ্যাস আছে, সিলিন্ডার বিতে গ্যাস আছে, সেটা আমরা বুঝলাম কীভাবে? প্রশ্ন থেকে। তাপমাত্রা স্থির রেখে সিলিন্ডার দুটিকে যুক্ত করলে সিস্টেমে গ্যাসের চাপ কত হবে? তার মানে এটা হচ্ছে স্টপ কক, এটা খুলে দিলাম, খুলে দিলে এটা কী হবে? মিক্সড হয়ে যাবে। এখানে প্রেশার বেশি, এখানে প্রেশার কম, তার মানে কি প্রেশার ব্যালেন্স হবে। আচ্ছা, সিস্টেমে গ্যাসের চাপ কত হবে? এই ক্ষেত্রে এইখানের যে নলের যে আয়তন, সেই নলের আয়তনটা প্রশ্নে দেওয়া নেই, তার মানে এটিকে কী করতে হবে? উপেক্ষা করতে হবে। তো ঠিক আছে, এটি আমরা উপেক্ষা করলাম। উপেক্ষা করার পর আমরা এই ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে তার P1, এটা হচ্ছে তার V1। যখন মিশ্রিত করব তখন V2 হবে V প্লাস V/3, কারণ এইটি তখন এই জায়গাও থাকবে, এই জায়গাও থাকবে, তাহলে তখন P2টা বের করি। একইভাবে এটা হচ্ছে তার P1 V1, মিশ্রিত অবস্থায় V হবে V প্লাস V/3, তার P2 বের করি। সেখান থেকে আমরা মিশ্রণের মোট চাপ কত হবে সেটি পেতে পারি। ভেরি সিম্পল, ঠিক আছে। ডাল্টনের সূত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো থেকে পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে, কিন্তু কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি 6 নম্বরে কি বলা হচ্ছে। 1 গ্রাম হাইড্রোজেন এবং 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে, টোটাল প্রেশার দেওয়া আছে 800 মিলিমিটার। বলা হচ্ছে মিশ্রণের প্রতিটি গ্যাসের আংশিক চাপ বের করো। তার মানে এখানে আংশিক চাপ যাচ্ছে, তাহলে গ্রাম দেওয়া থাকলে সেখান থেকে আমরা মোল পেতে পারি, মোল থাকলে মোল ভগ্নাংশ পেতে পারি, মোল ভগ্নাংশ থাকলে সেখান থেকে আমরা কি মোট চাপ দেওয়া থাকলে আংশিক চাপ বের করা যায়। এই যে দেখো এখানে যে সূত্রগুলো দেওয়া আছে, এই সূত্রগুলাকেই কিন্তু আমার এই জায়গায় কি কাজে লাগাতে হবে। এই সূত্রগুলোকে কাজে লাগালেই খুব সহজে এই প্রশ্নটির উত্তর বের করে ফেলা যাবে। ঠিক আছে শিক্ষার্থীরা? সো আশা করি তোমরা পারবে। আচ্ছা, এরপরেরটা দেখি আমরা। এরপরে কি বলা হচ্ছে দেখো, এখানে 25%, 35%, 40%, অর্থাৎ টোটাল 100% 3টি গ্যাস আছে, নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, এবং এটা আয়তন হিসাবে গ্যাস তিনটির শতকরা পরিমাণ। হ্যাঁ, অর্থাৎ এখানে শতকরা 25 ভাগ আছে নাইট্রোজেন আয়তন হিসাবে, সে 25 ভাগ আয়তন দখল করেছে, আর মিশ্রণের চাপ হচ্ছে 760 মিলিমিটার। এখন প্রশ্নে বলছে গ্যাস তিনটির আংশিক চাপ বের করো। তাহলে আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এখানে আমার শতকরা আয়তনে যেহেতু মানটা বলা আছে, আমরা জানি যে গ্যাস সবসময় কি করে? সমসত্ব মিশ্রণ তৈরি করে, একাধিক গ্যাস। তাহলে টোটাল 100%-এর মধ্যে 25% জায়গা দখল করছে নাইট্রোজেন। তাহলে এই যে 25% জায়গা দখল করছে, এটিকে কি আমরা মোল ভগ্নাংশের কনসেপ্টে নিতে পারি? মোল ভগ্নাংশ জিনিসটা তো ছিল কি কতটুকু মোল আছে। ধরো মোল ভগ্নাংশ নাইট্রোজেনের 0.2, তার মানে কি এটা 20%, 0.2 মানে 20%। তাহলে সেই কনসেপ্ট কি আমরা এখানে দাঁড় করাতে পারি? যদি দাঁড় করাতে পারি তাহলে আংশিক চাপ কত হবে সেটা কি বের করা সম্ভব? একটু পড়াগুলোকে কানেক্টিভিটি করো, কানেক্ট করার চেষ্টা করো, আশা করি উত্তরটা পেয়ে যাবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা গাণিতিক সমস্যাগুলো সলভ করো। আমরা গাণিতিক সমস্যার উপর আরেকটি ক্লাস নেব এই ডাল্টনের উপর। তো সেই ক্লাসটি দেখারও আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।